You all know that this is our second free live class of this new free course. And in this class, basically, I'm going to talk about practical use of parts of speech. I mean, introduction and identification of parts of speech, as well as I will also show you freehand writing. অর্থাৎ যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখেন না, দেখেন পার্টস অফ স্পিচ এই ল্যাঙ্গুয়েজে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আবারও বলছি, পার্টস অফ স্পিচ যে কতটা ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসে আপনি একটু লাস্ট পর্যন্ত থাকেন, আপনি বুঝতে পারবেন। বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট সব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখবেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। কেন আসে? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। পার্টস অফ স্পিচ মানে কি? একটা সেন্টেন্স বা বাক্যের অর্গানাইজেশন, গঠন কিভাবে হয়, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্ট থাকে, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসে একটা বাক্যে, এটাই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ। এইটা আমি দেখাবো। এরপর আমি দেখাবো, আমি গতকাল যদি একটু বলেছিলাম যারা ছোট ছোট ইংলিশ সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারেন না, লং করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, তো কিভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করবেন, কিভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে সহজে লং সেন্টেন্স গুলোকে, অর্থাৎ যেগুলো নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, সেগুলোকে কিভাবে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর আমি একটা ক্লাস আপনাকে দেখাবো, যাতে করে যে কোনো বিষয়ের উপর আপনি ফ্রি হ্যান্ডে খুব ভালোভাবে লিখতে পারেন। যে কোনো কথা বাংলায় ভেবে, ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, রাইট? সো বাংলায় যে কোনো কিছু ভাবলে আপনি যেন ইংলিশে সেটাকে ইনস্ট্যান্টলি কারেক্ট অর্ডার মেনটেন করে, কারেক্ট ওয়ার্ড মেনটেন করে আপনি যেন ইংলিশে সেই কথাগুলোকে লিখতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। বাট শুরুতে আমাকে একটু এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলতে হবে, কারণ এটাকে স্কিপ করে আমি ওই রাইটিং এর পার্টে বা প্র্যাকটিক্যাল পার্টে যেতে পারবো না। একটার সাথে আরেকটা বিষয় কানেক্টেড থাকে। এটা যদিও একটু গ্রামাটিক্যাল টপিক, হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে বা কঠিন মনে হতে পারে, বাট আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা থাকে, যদি ল্যাঙ্গুয়েজটাকে অরিজিন থেকে শিখতে চান, আপনার একটু ফোকাস করতে হবে। একটু কঠিন মনে হলেও, কষ্ট হলেও আপনাকে একটু দেখতে হবে, কারণ এই বিষয়গুলো যদি একবার আপনি ভালোভাবে শিখে যান, আপনার ভিত্তিটা মজবুত হবে, ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসবে, নিজের মতো করে যে কোনো সেন্টেন্স আপনি লিখতে বা বলতে পারবেন। বাট পার্টস অফ স্পিচ সম্পর্কে সঠিক কনসেপ্ট না থাকলে আপনার ভাষা শেখা কখনোই পরিপূর্ণ হবে না। তো দেখেন, ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচ কি বলছে? পার্ট অর্থ অংশ, এবং স্পিচ অর্থ কথা বা বাক্য। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজ ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। আসলে বিষয়টা কি, আমরা যদি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে, দেখেন, স্পিচ মানে কি? কথা। মানে লিখিত ভাবে যদি বলি, সেটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি বলেন তো? কতগুলো শব্দ, আই মিন ওয়ার্ড, পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে একটা সেন্টেন্স বা বাক্য বলা হয়। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হতে গেলে কিন্তু শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ, অর্থাৎ এক একটা পার্ট, তাই না? মানে ওই স্পিচের পার্ট, ওই বাক্যের পার্ট কি? ওয়ার্ড গুলো। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ কিন্তু ওই আলাদা আলাদা ওয়ার্ড অনুযায়ী হয় না। মনে করেন মিনা, এটা একটা নাউন, বা আমি যদি বলি গো, এটা একটা ভার্ব। এইভাবে কখনো একটা ওয়ার্ড দ্বারা একটা পার্টস অফ স্পিচ বলা যায় না। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় সেন্টেন্স থেকে, বাক্য থেকে। বাক্যের ভিতরে একটা ওয়ার্ড কোন পজিশনে আছে, কোন অবস্থানে আছে, অন্য কোন ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, তার উপর ডিপেন্ড করে হয় যে ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে। হ্যাঁ, কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড ওইভাবে পার্টস অফ স্পিচ হয় না। তো দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে: গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে একটা বাক্য আপনারা দেখলেন, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা না একটা নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর থেকেই হবে প্রত্যেকটা ওয়ার্ডই। গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই গ্রেট শব্দটা একটা ইন্টারজেকশন, মিনা একটা নাউন, ইজ একটা ভার্ব, দা একটা অ্যাডজেক্টিভ, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটা নাউন, উইথ একটা প্রিপোজিশন, হাইয়েস্ট একটা অ্যাডজেক্টিভ, স্কোর একটা নাউন,
ইন একটা প্রেপোজিশন, দা অ্যাডজেক্টিভ, ক্লাস, নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, তাহলে সব থেকে বড় বেনিফিটের জায়গাটা কি জানেন? যে কোনো সেন্টেন্স বা বাক্য আপনি যখন রিডিং পড়বেন, তার অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং আপনি বের করে নিয়ে আসতে পারবেন। আসলে সেটা কি বোঝাতে চাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। এই পার্টস অফ স্পিচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এর গুরুত্বটা আসলে কোন জায়গায় সেটা আমি একটু বলবো। তার আগে এখানে একটু দেখেন, পার্টস অফ স্পিচ 8 প্রকার, আপনারা প্রত্যেকেই জানেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন বা ডেফিনেশন এখানে দেওয়া আছে। যে নাউন কাকে বলে? বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, আপনারা প্রত্যেকে জানেন এটা, তাই না? রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এটাকে নাউন বলছে। একটু ওয়েট করেন, আমি এই জায়গাটা শেষ করে আমি মেইন প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি। আসলে জিনিসটা কি আপনারা বুঝতে পারবেন। প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আ প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই জিনিসটা আসলে কি, নাউনের পরিবর্তে বসে, নামের পরিবর্তে। নামের পরিবর্তে কি বসে? সর্বনাম। তো প্রোনাউনের ব্যবহারটা কেন হয় জানেন? মনে করেন আমি এইভাবে একটা সেন্টেন্স আমি বললাম, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে রহিম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, রহিম ইজ আ গুড বয়। রহিম একটা ভালো ছেলে। এই রহিম সম্পর্কে আমি যদি আরো ইনফরমেশন দিই এবং এইভাবে বলি যে রহিম রিডস ইন ক্লাস 10, রহিম 10ম শ্রেণীতে পড়ে। রহিম ইজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। রহিম গোস টু স্কুল রেগুলারলি। এই প্রতিটা সেন্টেন্সের শুরুতে যদি রহিমের ব্যবহার করি, এইটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি হয়। রিডান্ডেন্সি মানে কি জানেন? দ্বিরুক্তি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংরেজরা এই রিডান্ডেন্সি বা দ্বিরুক্তি পছন্দ করে না। সেটা কেমন? আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি না, সে নাচতে নাচতে স্কুলে যায়। এইটা যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, এরকম হবে না যে শি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। আমি যদি বলি সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং। এই যে গাইতে গাইতে, নাচতে নাচতে, বাংলায় বলতে পারি বাট ইংলিশে দুইবার বলা যায় না, এগুলো দ্বিরুক্তি। তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সেম নাউনের ব্যবহার করা ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সি। এই জন্য এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর করার জন্য নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটাকে ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা বলছি প্রোনাউন। এই প্রোনাউন ব্যবহার করলে একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে সুন্দর লাগে। তো এইভাবে প্রোনাউনের ব্যবহারটা আর কি হয়ে থাকে। এইটার উপর ডিটেলস ক্লাস আছে, আমি সেখানে আপনাদেরকে দেখাবো। জাস্ট আগে সবগুলো পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাক্টরি পার্টটা নিয়ে একটু কথা বলছি, আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। আমাকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য ধরেন, অনেক কিছু এখানে আছে। এরপর দেখেন অ্যাডজেক্টিভটা কি। যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। কেমন সেটা? দিস ইজ আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম। শি ইজ আ বিউটিফুল লেডি, সে একজন সুন্দরী মহিলা। এখানে নাইস বা বিউটিফুল, এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে? ওই পেন বা লেডিকে। আমি সবই ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে। আগে এটা আমি একটু শেষ করি, তারপর আমি বলছি। ভার্ব কি দেখেন, বলছে ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। যারা গতকাল ক্লাসে ছিলেন আমি বলছিলাম যে ভার্বের গুরুত্ব কতটা। ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের এসেনশিয়াল পার্ট, অপরিহার্য অংশ। এজন্য ভার্বকে হার্টস অফ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। ভার্ব একটা বাক্যের কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। এই যে হি গোস টু স্কুল, উই প্লে ফুটবল, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, দে গো টু মার্কেট, হি গোস, প্লে, স্যাট, গো, দোজ আর দ্য ভার্ব। একটু অপেক্ষা করেন, আর দুইটা আছে আমি দেখাই, আমি মেইন জায়গাটাতে আসতেছি। অ্যাডভার্ব কি? এই অ্যাডভার্ব নিয়ে আজকে অনেকগুলো কথা বলবো, গত ক্লাসে একটু দেখিয়েছিলাম যদিও। তো একটু দেখেন, যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। কি বলছে? অ্যাড প্লাস ভার্ব, মানে ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় হচ্ছে অ্যাডভার্ব। বিষয়গুলো কি আমি বলবো, আর একটু সামনে আসি। এরপর আছে প্রেপোজিশন। প্রেপোজিশনটা কি?
প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। দেখেন এখানে কি বলছে, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রেপোজিশন বাক্যে ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। যেমন পুট দ্য বক্স অন দ্য টেবল, অন একটা প্রেপোজিশন, আই লিভ উইথ মাই ফ্যামিলি, উইথ একটা প্রেপোজিশন, হি লিভস ইন আমেরিকা, ইন একটা প্রেপোজিশন। আমি বলছি একটু ওয়েট করেন, আর দুইটা আছে, কনজাংশন আর ইন্টারজেকশন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটি শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স বা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। যেমন কি দেখেন, and or but though although, those are the conjunction. They are cheerful but broad minded, she is happy but frustrated, I will go if you come। এরপর আছে ইন্টারজেকশন। এইটা কি, আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, হাস, ফু, হ্যালো। এগুলো মূলত ইন্টারজেকশন। যেমন কি বলছে, আলাস হিজ নো মোর, হাই শেয়ার নাই, ফাই আর ফু ইউ আর সো ব্যাড, সি তুমি এত খারাপ, ব্রাভো ইউ আর ডুইং ওয়েল। তাহলে এগুলো দেখলে চেনা যায়, এরকম একটা এক্সক্লামেশন সিম্বল থাকে, বিস্ময় সূচক সিম্বল থাকে, দেখলেই চেনা যায়। তো এই হচ্ছে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন যদি এইটাকে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, একটু লিখে দেখাই, আসলে এটা মূলত কি, কেন এগুলো পড়তে হয়। আপনারা পার্টস অফ স্পিচ গুলোর নাম জানেন তাই না, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বা সেটার ডেফিনিশন কি এইমাত্র আপনারা দেখলেন, কিন্তু আসলে ব্যবহারটা কি এইটা আমরা একটু দেখবো। যারা গত ক্লাসে ছিলেন, আমার প্রত্যেকটা ক্লাসে আমি এই স্ট্রাকচারটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য একটা সার্টেন স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার দিয়ে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচারটা কি বলছিলাম, কারো মনে আছে কিনা? গত ক্লাসে বলছিলাম, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। সাবজেক্টের স্থানে আমাদেরকে কিসের ব্যবহার করতে হয়? নাউন বা প্রোনাউনের। বোঝার চেষ্টা করেন, সাবজেক্টের পরে প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে। এরপর কি বসে? এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু অবজেক্ট না, মনে রাখবেন এক্সটেনশন। কারণ কি, আমি বলছিলাম এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এইটা আমি আপনাদেরকে বলেছিলাম, গত ক্লাসে বলছিলাম। এবং এইটার প্র্যাকটিক্যাল এই স্ট্রাকচারটা আসলে কি আমি ডিটেলসে বলছি একটু পরে। তার আগে আমি একটু বলি, দেখেন সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন। নাউন প্রোনাউন মানে কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আমি গত ক্লাসে বলছিলাম যে আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, রহিম হতে পারে, দে হতে পারে। এইগুলোই তো, এই সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। এরপর কি বসে? ভার্ব। আমি কি বলছি? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। এখন আমি যদি বলি আই ইট, আমি খাই, আমি খাই। আমি যদি বলি উই প্লে, আমরা খেলি। আমি যদি বলি ইউ ডু, তুমি করো। আমি যদি বলি হি ড্রাইভ, সে চালায়। ড্রাইভ মানে কি? চালানো। সি ড্রস, ড্র মানে কি? আঁকা, সে আঁকে। এগুলো হচ্ছে সবই ভার্ব, তাই না? দে গো, গো মানে কি? যাওয়া, অ্যাক্টিভিটিস, কাজকে বোঝাচ্ছে। আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে। স্পিক মানে কি? বলা। এইবার কি বলছি, যে সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসান, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আমার কথাটা বোঝেন। এখন আমি যদি বলি যে আই ইট রাইস, আমি কি খাই? ভাত খাই। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি বসাবেন। এটা বাকি যে অংশটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। উই প্লে, আমরা খেলি। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, বসান। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, উই প্লে ফুটবল। এবার দেখেন, ইউ ডু, তুমি করো। এখন আমি যদি বলি ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভ, সে চালায়। এখন আমি যদি বলি হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। শি ড্রস, সে আঁকে, শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই যে কমপ্লিট সেন্টেন্স গুলো আমি তৈরি করলাম, এই সেন্টেন্সের ভিতর সাবজেক্টে কে আছে? নাউন বা প্রোনাউন। তারপর কে আছে? ভার্ব। এবার অবজেক্টে কি আছে দেখেন তো, এই রাইস শব্দটা পার্টস অফ স্পিচ হিসাবে কি? এটা একটা নাউন। ফুটবল শব্দটা পার্টস অফ স্পিচ হিসাবে কি? এটা একটা নাউন। এই ওয়ার্ক শব্দটা পার্টস অফ স্পিচ হিসাবে কি? একটা নাউন। কার শব্দটা পার্টস অফ স্পিচ হিসাবে কি? একটা নাউন। পিকচার শব্দটা পার্টস অফ স্পিচ হিসাবে কি? একটা নাউন। অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন,
ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ কয় প্রকার বলছি? 8 প্রকার। দেখেন, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে না, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর মনে রাখবেন জিস্ট বা সব থেকে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ হচ্ছে 3টা। সেটা হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। বলেন তো আমি কি বললাম? নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই 3টা সব থেকে গুরুত্বপূর্ণ। একটা বাক্যের শুরুতে বা সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন বসে, অবজেক্টের স্থানেও নাউন বা প্রোনাউন বসে, ভিতরে বসে ভার্ব। এই 3টা সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। এই 3টার একটা বাদ দিলে বাক্য তৈরি করা যায় না। এছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে যেমন অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভের কাজ কি জানেন? নাউনের ঘাড়ের উপর বসা, নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তাহলে নাউন প্রোনাউন কোথায় বসে? বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে। ওই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটাকে মডিফাই করতে, ওই জায়গা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে অ্যাজেক্টিভ ব্যবহৃত হয়। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। প্রেপোজিশন ওই নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড বা সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। আর ইন্টারজেকশন এটা হচ্ছে দেখেন 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর 7টা পার্টস অফ স্পিচ ইন্টারজেকশন বাদে বাকি যে 7টি আছে প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে একটার সাথে একটা কানেক্টেড হয়, একটার সাথে একটা কানেক্ট হয়, একটার জন্য আরেকটা বসে। কিন্তু ইন্টারজেকশন সম্পূর্ণ বাইরের একটা পার্ট, কারণ ওটা জাস্ট এক্সক্লামেশন সিম্বল থাকে, আবেগ, অনুরোধ, অনুভূতি, হ্যাঁ, দুঃখ, এগুলো প্রকাশের জন্য আর কি ব্যবহৃত হয়। বাট অন্য যে 7টা আছে যে কোনো না যে কোনো ভাবে একটার সাথে একটা কানেক্টেড। এখন বিষয়টাকে আমি একটু বলি। এই যে বলছি আমি ভাত খাই, আইটা প্রোনাউন, ইটটা ভার্ব, কি রাইসটা কি আমার নাউন। উই প্লে ফুটবল, তাহলে উইটা প্রোনাউন, প্লেটা ভার্ব, ফুটবলটা নাউন। তাহলে নাউন, প্রোনাউন এবং ভার্ব দ্বারাই একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। ইউ ডু দা ওয়ার্ক, ইউটা প্রোনাউন, ডুটা ভার্ব, ওয়ার্কটা নাউন। এই দাটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। এ এন্ড ডি কে অনেকে আর্টিকেল বলবেন, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল বলে কিছু নেই। আবারও বলছি, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডজেক্টিভ। এইবার একটু মেইন কোথায় আসি। মনে করেন আমি যদি বলি যে শি ইজ গার্ল, এই যে একটা বাক্য লিখলাম, এই বাক্যটার অর্থ কি? সে হয় মেয়ে। দেখেন, শি ইজ গার্ল, শিটা কি? প্রোনাউন, ইজটা কি? ভার্ব, গার্লটা কি? নাউন। এই 3টা ওয়ার্ডের একটা যদি আপনি বাদ দেন, আপনার কি সেন্টেন্স থাকবে? সেন্টেন্স হবে? হবে না। এখন আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, তাহলে এই এটা কি করলো? গার্লকে মডিফাই করলো। অর্থাৎ নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে, এই এটা অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, এর মানে হচ্ছে সে একটা সুন্দরী মেয়ে। তো এই বিউটিফুলটা ওই গার্লকেই মডিফাই করছে, তার মানে এটাও কি? ওই অ্যাডজেক্টিভ। এইবার আমি যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, তখন আমার কি হচ্ছে? সে একটা সুন্দরী মেয়ে। এই ভেরি শব্দটা মডিফাই করছে বিউটিফুল কে, সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, সুন্দরী, খুব সুন্দরী। এই ভেরি শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব মেইনলি মডিফাই করে ভার্বকে, কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে বা অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। মেইনলি কেমন ভার্বকে মডিফাই করে? যেমন মনে করেন আমি যদি বলি যে হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে। এবার সে কিভাবে ইংরেজি বলে? ইংরেজি বলার ধরনটা কেমন? হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সাবলীল ভাবে ইংরেজি বলে। তাহলে এই যে ফ্লুয়েন্টলি কথাটা কার জন্য আসছে? এই ইংলিশের জন্য, হি এর জন্য না, স্পিকের জন্য। সে বলে, তার বলার ধরনটা কেমন? বলার ধরনটা কেমন? ফ্লুয়েন্টলি সে বলে, বলার ধরনটা কেমন? ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সব কথার এক কথা কি জানেন? আসলে পার্টস অফ স্পিচ গুলো হচ্ছে ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ডের অর্গানাইজেশন। একটা সেন্টেন্স বা বাক্যে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসে, কিভাবে এগুলো কানেক্ট হচ্ছে, কার ঘাড়ের উপর কোনটা বসে, কোনটার জন্য কোনটা বসে, এইটা যদি আপনি সহজে বুঝতে পারেন, তাহলে আপনার ক্রিয়েটিভ রাইটিংটা ডেভেলপমেন্ট আসে। আপনি যে কোনো প্যাসেজ পড়ে রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন। অনেকেই আছেন ইংলিশে রিডিং পড়তে পারেন বাট অর্থ বের করতে পারেন না। অর্থ বের করতে না পারার প্রধান কারণ কি জানেন? আমরা কি মনে করি বলেন তো? যে আমরা শব্দ অর্থ জানি না, ভোকাবুলারি জানি না। মনে করেন আপনি একটা নিউজ পেপার পড়ছেন, ডেইলি স্টার বা ডেইলি সান। নিউজ পেপারের সেন্টেন্স গুলো অনেক বেশি কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়, অনেক হার্ড ওয়ার্ড থাকে, ভোকাবুলারি গুলো কঠিন থাকে। মনে করেন আপনি 15 লাইনের একটা সেন্টেন্স পড়লেন, পড়ার পর আপনি সেটার অনুবাদ করতে যাবেন, আপনি পারছেন না। না পারার প্রধান কারণ কি? ভোকাবুলারি। 15টা
শব্দের একটা বাক্য আপনি পড়লেন 15টা ওয়ার্ডের, সেখান থেকে 5টা ওয়ার্ড আপনি জানেন না, ওই 5টা ওয়ার্ড যদি আপনি ডিকশনারি থেকে খুঁজে বেরও করেন, তাহলে কি ওই সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল সেন্সটা কি, থটটা কি, মিনিংটা কি আপনি বের করতে পারবেন? দেখবেন হয় না। বাট আপনি ভোকাবুলারি জানেন না, কিন্তু যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে সক্ষম হন যে এই বাক্যের ভিতর যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কোনটা কোনটার সাথে কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা যদি আপনি বুঝতে পারেন ওই সেন্টেন্স আসলে কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল সেন্স বা থটটা কি, আপনি বের করে আনতে পারবেন। এই পার্টস অফ স্পিচ এতটাই গুরুত্বপূর্ণ। এইগুলো অনেকেই করে কি, ওয়ার্ড বাই ওয়ার্ড ডেভেলপ করার চেষ্টা করে, যে এই শব্দগুলো নাউন, এগুলো ভার্ব, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডভার্ব। এইভাবে করা যায় না। এই পার্টস অফ স্পিচ অলওয়েজ পরিবর্তনশীল। কেমন পরিবর্তন? মনে করেন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, কথাটা বোঝার চেষ্টা করেন, এর মানে কি? এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কি? একটা নাউন। এখন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। একই ওয়ার্ড, আগের বাক্যে ছিল নাউন, পরের বাক্য হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এই ম্যাঙ্গোটা এই পরের সেন্টেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, এই টিকে মডিফাই করে এটা গাছ। কিসের গাছ? আম গাছ। এইভাবে পার্টস অফ স্পিচ গুলো কিন্তু চেঞ্জ হয়। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, মনে করেন আমি একটা মানুষ, আমি এখন আপনাদের টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছি, বিভিন্ন পজিশনে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছি। আপনার সামনে একরকম হচ্ছি, আমার টিচারের সামনে একরকম হচ্ছি, আমার বাবার সামনে একরকম হচ্ছি। এই যে পরিবর্তন হয়ে যাচ্ছি, এই পার্টস অফ স্পিচ গুলো কিন্তু পরিবর্তন হয়। এগুলো কখনো ওইভাবে মুখস্থ করা যায় না। মনে করেন আমি যদি বলি আই টক টু হিম, এর মানে হচ্ছে আমি তার সাথে কথা বলি। এই টক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে, এই টক শব্দটা একটা নাউন। সো এইভাবে এটা পরিবর্তন হয়। এই পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা জানেন? আপনারা জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপলের নাম শুনছেন অনেকে, বাট এটা নিয়ে অনেক কনফিউশন ফেস করেন। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার অনেকে জানেন না। এই পার্টস অফ স্পিচেরই ভাই বোন বলা যেতে পারে এদেরকে। আমি যদি এই জায়গাটা নিয়ে একটু কাজ করি বা দেখাই, আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন পার্টস অফ স্পিচ শিখতে হয় ইংরেজি ভাষার জন্য, এটা কতটা গুরুত্বপূর্ণ। জাস্ট একটু এই জায়গাটাতে টাইম দেন, তারপর আমি আইডেন্টিফিকেশনটা দেখাচ্ছি। মনে করেন আমি যদি বলি ওয়াক, এটা কোন পার্টস অফ স্পিচ? আপনি কি বলবেন? এক কথায় আপনি বলবেন যে এটা একটা ভার্ব। ওয়াক মানে হাঁটা, এটা একটা ভার্ব। এবার দেখেন, আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ কি? সে রাস্তায় হাঁটছে। আমি যদি বলি এগুলো এটা কোন টেন্সে লেখা আছে, আপনি এক কথায় বলবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। বাংলা কি? যে সে হাঁটছে। কোথায়? রাস্তায়। কিন্তু ওই একই শব্দ আমি যদি ওর জায়গার পরিবর্তন করি, ওই শব্দটার জায়গার যদি আমি পরিবর্তন করি, যেমন আমি যদি এইভাবে কথাটা লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। এই যে বাক্যটা আমি লিখলাম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা কি কোনো কন্টিনিউয়াস টেন্স? না। এই ওয়াকিংটা কি কোনো ভার্ব? না। এই ওয়াকিংটা এখানে সাবজেক্ট হিসাবে বসছে, এটাকে বলা হয় জেরান্ড। এটা নাউন অ্যাজ আ পার্টস অফ স্পিচ। এখানে মেইন ভার্ব হচ্ছে ইজ, এটা বি ভার্বের সেন্টেন্স, এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। আবার আমি যদি এই ওয়াকিংটার পজিশন আরেক জায়গায় নিয়ে যাই, আমি যদি এইভাবে একটা কথা বলি আই স আ বয় ওয়াকিং অন দা রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেকে এই ওয়াকিংটা দেখলে মনে করবে কোন একটা কন্টিনিউয়াস টেন্স, বাট না। এটা দেখে কি আপনি বলতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? এর আগে অ্যাম ইজ আর ওয়াজ আর কিছু আছে? নেই। এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পার্টস অফ স্পিচ হিসেবে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে একই শব্দ ওয়াকিং কোথাও বসছে মেইন ভার্ব হিসাবে, কোথাও বসছে নাউন হিসাবে, আবার কোথাও বসছে অ্যাডজেক্টিভ হিসাবে। কেন? জাস্ট অবস্থানের পরিবর্তনের কারণে। আর এই অবস্থানের পরিবর্তনের কারণে এই ওয়াক মানে তো আমরা জানি হাঁটা বা ওয়াকিং, এইটার অর্থেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনটা বাক্যে ওয়াকিং তিন ধরনের অর্থ দিচ্ছে না? হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে।
ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে আপনি ইমাজিন করে দেখেন, আপনি যদি পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা না জানেন, আপনার শব্দ অর্থ জেনে কোনো লাভ হবে? একটা সেন্টেন্স বা বাক্যে একটা ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের জন্য বসে, এটা যদি আপনি না বুঝতে পারেন, বাংলা অর্থ জেনেও, শব্দ অর্থ জেনেও বাক্যের অ্যাকচুয়াল সেন্স বা মিনিং আপনি বের করতে পারবেন না। এইটা এতটাই গুরুত্বপূর্ণ। আমরা যে শব্দগুলোকে ভার্ব হিসাবে জানি, সেগুলো সবসময় ভার্ব হিসাবে বসে না। মনে করেন আমি বললাম যে আই সার্ভড হিম, আই সার্ভড, আচ্ছা এটা না, আমি আপনাদের তার আগে আরেকটু দেখাই, আপনারা একটু সময় দেন, তারপর আমি আইডেন্টিফিকেশনটা দেখাচ্ছি। আমি আরেকটু বলি, গত ক্লাসে আমি বলছিলাম যে ভার্ব কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে, যেটাকে আমরা বলছি কনজুগেশন অফ ভার্ব। এটা একটু আমি বলি, একটু একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। দেখেন, এইভাবে ভেঙে ভেঙে ইন ডিটেলস কেউ আপনাকে বলবে না। একটা ভার্বের টোটাল ফর্ম কয়টা হয় বলছিলাম? আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, বা টোটাল ফর্ম হয় 5টা। যেমন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 বা থার্ড পারসন। এখন আমি যদি বলি যে ইট, এর পাস্ট ফর্ম কি? এইট। এর পাস্ট পার্টিসিপল কি? ইটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং। এখন বলেন তো এই ফর্মগুলো আমরা কোথায় বসাই? বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে বসাই না? আমি যদি বলি রাইট, এর পাস্ট ফর্ম কি? রোট। এর পাস্ট পার্টিসিপল কি? রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। এর থার্ড পারসন কি? রাইটস। আমি যদি বলি ড্রাইভ, এর পাস্ট ফর্ম কি? ড্রোভ। এর পাস্ট পার্টিসিপল কি? ড্রিভেন। আপনাদের এইগুলো কিন্তু সব থেকে বেশি করে শিখতে হবে, না হলে কখনোই স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন না। ড্রাইভিং, আরেকটা কি? ড্রাইভস। এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখতেছি, আমার কথাটা একটু বোঝেন। একটা নতুন ভার্ব লিখি, আপনারা হয়তো জানেন অর্থ, স্টেল। এই স্টেল মানে কি জানেন? চুরি করা। বলেন তো কি বললাম? চুরি করা। এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং। এর থার্ড পারসন হচ্ছে স্টেলস। এখন মনে করেন এই যে লাস্টের যে ভার্বটা আমি লিখলাম না, এই ভার্ব দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করব বিভিন্ন টেন্সে। আমার কথাটা বোঝেন, পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ আপনি এইখান থেকে বুঝতে পারবেন। একটু বোঝেন। আমি যদি বলি হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি বলেন তো? সে টাকা চুরি করে। আমি যদি বলি হি স্টোল মানি, এর বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছিল। আমি যদি বলি হি উইল স্টেল মানি, এর মানে কি? সে টাকা চুরি করবে। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর মানে কি? সে টাকা চুরি করেছে। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, ও সরি, হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে বা করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর হি হ্যাজ স্টোলেন মানি, এর মানে কি? সে টাকা চুরি করেছে। আপনারা আগে এটা বলেন যে এই যে বাক্যগুলো আমি লিখলাম বিভিন্ন টেন্সে, এই বাক্যগুলো আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন কিনা। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই স্টেলটা কি? একটা মেইন ভার্ব, সে টাকা চুরি করে। হি স্টোল মানি ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সে টাকা চুরি করেছিল। হি উইল স্টেল মানি, সে টাকা চুরি করবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ইজ স্টেলিং মানি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে টাকা চুরি করছে। আর হি হ্যাজ স্টোলেন মানি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছে। অর্থাৎ এই যে ভার্বের ফর্মগুলো আমরা এইভাবে বিভিন্ন টেন্সে ব্যবহার করি। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে ভার্বের এই ফর্মগুলো, এখানে তো মেইন ভার্ব হিসেবে দেখছেন, মেইন ভার্ব হিসাবে না বসে নন ফাইনাইট ভার্ব হিসাবে যখন বসে, অর্থাৎ একটা বাক্যের ভিতর এই ফর্মগুলোই থাকবে, কিন্তু সেটা কোনো অ্যাকশন দিবে না, কোনো কাজ করা বোঝাবে না, সেটা দেখে আপনি টেন্স ধরতে পারবেন না, টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না, দ্যাট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। সেটা পার্টস অফ স্পিচ হিসাবে হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ, ইভেন অ্যাডভার্বও হতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, যে ওয়ার্ডগুলোকে আপনি ভার্ব হিসাবে জানেন, যে ওয়ার্ডগুলোকে আপনি সাবজেক্টের পরে বসান, যে ওয়ার্ডগুলোকে আপনি টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করেন বিভিন্ন ফর্ম হিসাবে, সেই ওয়ার্ডগুলোই ভার্ব। দেখতে আপনার মনে হচ্ছে ভার্ব বাক্যের ভিতর, বাট প্র্যাকটিক্যালি যখন আপনি আইডেন্টিফাই করতে যাবেন, সেটা আসলে কোনো ভার্ব না, অন্য পার্টস অফ স্পিচ। এবং ওই অন্য পার্টস অফ স্পিচ হওয়ার কারণে বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন এই জায়গাটাতে আমি যদি এরকম একটা বাক্য বলি, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এর অর্থ কি জানেন? চুরি করা একটা খারাপ অভ্যাস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট,
এইখানে এটা কি কোনো ভার্ব? নো, এটা একটা নাউন, এটা একটা জেরান্ড, এটা সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা? ইজ। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয় স্টেলিং মানি, এর এর অর্থ কি? আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। এই স্টেলিংটা কি কোনো মেইন ভার্ব? নো। এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। ছেলেটা কি অবস্থায় ছিল, কি অবস্থা তাকে দেখেছিল টাকা চুরি করতে। এটা কোনো টেন্স না। টেন্স মূলত এই সি এর পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, একা একা বাক্যে বসছে। এই বয়ের অবস্থা বা কন্ডিশন বোঝাচ্ছে, এই বয়টাকে মডিফাই করছে। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, পুলিশ কট, ক্যাচ থেকে কট ধরেছিল, দ্য থিপ, থিপ মানে চোর, পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি। এর মানে হচ্ছে চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। এই যে স্টোলেন, এই স্টোলেনটা কার থেকে আসে? স্টেল থেকে। এটা কোন ফর্ম? V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে? পারফেক্ট টেন্স গুলোতে বসে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। মানে কোথায় বলেন তো? হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে বসে, অথবা প্যাসিভ ভয়েসে বসে থাকে। অর্থাৎ এই স্টোলেন যদি আপনি বসান ভার্ব হিসাবে, তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এগুলো কোনো একটা কিছু থাকবে। কিন্তু একা একা এই যে V3, যেমন মনে করেন এখানে আরো আছে না, এই যে ইটেন, রিটেন, ড্রিভেন বা এই যে স্টোলেন, এই ধরনের ওয়ার্ড গুলো একা একা বসতেছে, একটা নাউনকে মডিফাই করতেছে। এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিক আছে, বাট পার্টস অফ স্পিচ হিসাবে এই বাক্যের ভিতরে এটা অ্যাডজেক্টিভ। এই বাক্যের মেইন ভার্ব এই কট। আবার আমি যদি বলি হ্যাভিং স্টোলেন মানি, এটা একটা ফ্রেজ, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল, একটা ফ্রেজ। এর মানে হচ্ছে টাকা চুরি করেই, হ্যাভিং হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ র্যান অ্যাওয়ে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি কি করলাম এখানে? আমি বলছি যে কনজুগেশন অফ ভার্ব আপনাকে পড়তে হবে, কারণ এই ভার্ব গুলোকে বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করতে হয়। ইংলিশে 12টা টেন্স আছে। কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্সে, বা V3 যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম পারফেক্ট টেন্স গুলোতে বসে, V4 যেটা কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। বাট এই V3 V4 এই ফর্ম গুলোই আবার ভার্ব হিসাবে না বসে নন ফাইনাইট ভার্ব হিসাবে বসে, যখন পার্টস অফ স্পিচ হিসাবে সেটাকে নাউন বা অ্যাডজেক্টিভ, ইভেন যেটা বললাম অ্যাডভার্বও হয়ে থাকে। যেমন দেখে, এই যে স্টেলিং ইজ এ ব্যাড হ্যাবিট না বলে, বা আই স এ বয় স্টেলিং মানি না বলে, আমি যদি বলি আই স এ বয় টু স্টেল মানি, দ্যাট উইল বি অলসো কারেক্ট। এটাকে বলা হয় ইনফিনিটিভ। স্টেলিং ইজ এ ব্যাড হ্যাবিট না বলে টু স্টেল ইজ এ ব্যাড হ্যাবিট, টু স্টেল এরকমও বলা যায়। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো এখন আপনি বলতে পারেন, দেখেন, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট মানে কি বলছি? যে চুরি করা একটা খারাপ অভ্যাস। বা টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট মানে কি? চুরি করা একটা খারাপ অভ্যাস। এখন আপনি বলতে পারেন যে স্টেল মানেই তো চুরি করা, তাহলে আমি এখানে কেন স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট বসাতে পারবো না? এই প্রশ্নটা কি আপনাদের মনে কখনো আসে? আমি এখানে কেন স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট বসাতে পারবো না? আমি কেন স্টেলিং বা টু স্টেল লিখবো? বলতে পারেন কেউ? দেখেন, আমি যদি স্টেল বসাই, তাহলে ওই ভার্বটা অ্যাক্টিভ থেকে যায়। মনে করেন আমি যদি এখানে বলি গো, আমি যদি বলি গো, এই গো মানে কি জানেন? গো মানে যাওয়া না। গো এর পর যদি আমি একটা ফুল স্টপ দেই, গো মানে যাও। আমি যদি বলি স্টেল, এই স্টেল মানে চুরি করা না, স্টেল মানে চুরি করো, চুরি করো। একটা ভার্বই একটা সেন্টেন্স হয়, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য আমি যদি বলি স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট, মানে ভার্বের মেইন ফর্মটা আমি রাখি, তাহলে ওই ভার্বটা অ্যাক্টিভ থেকে যায়। আমার ওই ভার্বটাকে অ্যাক্টিভ রাখলে হবে না, ওটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে, নন ফাইনাইট করতে হবে। এই জন্য এখানে লিখতে হয় স্টেলিং অথবা টু স্টেল। মেইন ভার্ব এখানে ইজ, বি ভার্বটা। এখানে অনেক ফাংশন আছে। এই পার্টস অফ স্পিচের ফাংশন গুলো যদি একবার আপনি ইন ডিটেলসে বুঝতে পারেন, বিশ্বাস করেন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আপনি খুব ভালোভাবে ক্রিয়েটিভ রাইটিং প্লাস স্পিকিং এ একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। এই পর্যন্ত যে কথাগুলো আমি বললাম, কেউ কি কোনো ধরনের কনসেপ্ট পেয়েছেন? গ্রামেটিক্যাল টপিক একটু হয়তো কঠিন, বাট কোনো কিছু কি বুঝতে পারছেন? একটু বলেন তো, এনিথিং দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড? কোনো কিছু? হ্যাঁ, আমি যা যা বললাম এই পর্যন্ত, যতটুকু যা দেখালাম, কোনো কিছু কি বুঝতে পারছেন এখান থেকে? বলেন যে পার্টস অফ স্পিচের ফাংশনটা আসলে কি, কিভাবে এটা হয়ে থাকে। আমার কথা শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পারছেন? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার?
ভালো বুঝতে পারছি। তাহলে দেখেন, এগুলো যদি না জানা হয়, এগুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি বিভিন্ন রুলস শেখেন, স্ট্রাকচার শেখেন, এক্সপ্রেশন শেখেন ভাষা শেখার জন্য, ওই শেখাটা আসলে বেনিফিটেড হয় না। ওইটা দিয়ে আপনি কখনো মানে লং টাইম ধরে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ব্যবহার করতে পারবেন না। এই জায়গাটা আপনাকে আসতে হবে। এবার আমি একটু পার্টস অফ স্পিচের একটা ফাইল একটু দেখাই, তারপর আমি আইডেন্টিফিকেশন আসতেছি, এরপর রাইটিং এর পার্টগুলো নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আর আরেকটু দেখেন আপনারা এই জায়গাটাতে পার্টস অফ স্পিচের ইয়েটা কোথায়, হ্যাঁ, আমি একটু এখানে দেখাই আপনাদেরকে। দেখেন আসলে পার্টস অফ স্পিচটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা এই জায়গাটা থেকে দেখলে বুঝতে পারবেন। আমি দেখি এখানে কয়েকটা সেন্টেন্স আমি পাই কিনা। উম, এখানে অনেক পার্টস অফ স্পিচের ফাংশন আছে, ব্যবহার দেওয়া আছে, প্র্যাকটিক্যাল ব্যবহার দেওয়া আছে, এবং পার্টস অফ স্পিচ দিয়ে বিভিন্ন স্টোরি তৈরি করা আছে। আচ্ছা, এটা দরকার নেই, আমরা যেখান থেকে দেখছিলাম ওইখানেই যাই। এখানে দেখেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই জায়গাটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করতে হয়। যেমন দেখেন, বলছে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। তাহলে আইটা কি? একটা প্রোনাউন। হ্যাভটা কি? ভার্ব। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এটা কি? একটা অ্যাজেক্টিভ। আবারও বলছি, আর্টিকেল না, পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা অ্যাজেক্টিভ এই বাক্যে। পেন শব্দটা কি? একটা নাউন। এরপর দেখেন, আই গো হোম, আমি বাড়ি যাই। আই গো হোম, আইটা কি? প্রোনাউন। গোটা কি? ভার্ব। হোমটা কি কেউ বলতে পারেন? অনেকে এই হোমটাকে দেখলে কি বলেন বলেন তো? হোমটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে এখানে? কি মনে হয় আপনাদের? আই গো হোম, হোমটা কোন পার্টস অফ স্পিচ? হু ক্যান সে দ্যাট? কে বলতে পারবেন? হ্যাঁ, নাউন। নাউন। না, নাউন হবে। প্রোনাউন হবে? জি। এটা নাউন হবে। দেখেন, স্যার এটা নাউনই হবে, নাউন। আর কেউ বলতে পারবেন এই নাউন হোমটা কোন পার্টস অফ স্যার। স্পিচ? স্যার আমরা দুই চোখে যা দেখি সবই নাউন। দেখেন, এটা সত্যি কথা, দুই চোখে যা দেখি সবই নাউন, দ্যাট ইজ ট্রু। এই হোমটা এই বাক্যে নাউনও না, প্রোনাউনও না, এটা একটা অ্যাডভার্ব। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট সহ। ঠিক এই বাক্যটাই, আই গো হোম, হোমটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। 3 নম্বর বাক্যটা একটু দেখেন তো, আই গো টু হাউস, এই হাউসটা আবার নাউন। কিন্তু এখানে একটা পার্থক্য দেখেন 2 আর 3-এর ভিতর। 2 নম্বরে হোম আছে, 3 নম্বরে হাউস আছে, বাট 3 নম্বর বাক্যটা টু আছে। দেখেন, আই গো টু হাউস আর আই গো হোম, ওইখানে কোনো টু নেই। এর কারণ কি জানেন? এই যে টু, এটা একটা প্রেপোজিশন। কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসে, এটা নিয়ম ইংলিশ ল্যাঙ্গুয়েজে। টু প্রেপোজিশনের নিয়ম এইটা যে কেউ কোনো দিকে যাওয়া বোঝাতে টু বসে। যেমন আমি যদি বলি সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। এরকম যে কোনো জায়গায়, স্কুল, মার্কেট, কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু বসে। আই গো টু হাউস, আমি বাড়ি যাই। কিন্তু এই হোমের আগে টু নেই। এর কারণ হচ্ছে এই হোম হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা নাউন না। অ্যাডভার্ব মানে কি জানেন? দেখেন, কোথায় যাই, বাড়ি যাই, অর্থাৎ একটা বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। এখন আমি একটু বলি যে কেন এটা অ্যাডভার্ব। হাউস মানে কি? হাউস মানে বাড়ি। হোম মানে কি? হোম মানে বাড়ি না। হোম মানে একটা প্লেসকে ইন্ডিকেট করে, একটা থাকার জায়গাকে ইন্ডিকেট করে। হাউস মানে একটা বাড়ি, একটা বস্তু, একটা বিল্ডিং। আমার কথাটা বোঝেন? আর হোম যে কোনো একটা জায়গা, সেটা নৌকার নিচে ছাউনি হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে, উন্মুক্ত মাঠ হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। মনে রাখবেন, পৃথিবীতে 4টা শব্দ আছে যার আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসে না। এগুলো রিয়েল অ্যাডভার্ব। সেটা হচ্ছে এই হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। এইচইআরই, হেয়ার মানে এখানে, টিএইচইআরই, দেয়ার মানে সেখানে, আর অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড মানে বিদেশ। আবারও বলছি, হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এই 4টা শব্দের আগে এবং গো এর পরে, মানে এই 4টা জায়গায় যাওয়া বোঝাতে টু বসে না। আই গো হোম, আই গো অ্যাব্রোড, হি বা আই গো দেয়ার, আই গো হেয়ার, কখনো টু বসবে না।
অন্য যে কোনো জায়গায়, যে কোনো দিকে, যে কোনো প্লেসে যাওয়া বোঝাতে গো এর পরে টু বসাতে হয়, এবং তারপরে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন। হাউস মানে একটা বস্তু, একটা থিংস, একটা বিল্ডিং, বাট হোম বলতে কাকে বোঝাচ্ছে এটা কেউ জানেও না, অনির্দিষ্ট। এটা জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করছে, এটা নির্দিষ্ট কোনো বস্তু না। এই জন্য আবারও বলছি, আই গো হোম, আমি বাড়ি যাই, আই গো টু হাউস, আমি বাড়ি যাই। হলেও হোম শব্দটা আসলে অ্যাডভার্ব, আর এটা মনে রাখবেন যে রিয়েল অ্যাডভার্ব হচ্ছে এই চারটা ওয়ার্ড, অ্যাডভার্ব অফ প্লেস, হোম, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এর আগে টু প্রেপোজিশন বসে না, এটা একটু মনে রাখবেন। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে আসে। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। ওয়াটার শব্দটা নাউন। সাম শব্দটা কোন পার্টস অফ স্পিচ জানেন? এটা একটা অ্যাজেক্টিভ। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। আমার কিছু পানি দরকার। বাট 5 নম্বর বাক্য দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার দ্য গার্ডেন, এর অর্থ কি জানেন? বাগানে পানি না, বা বাগানে পানি দেওয়া এরকমও না, বাগানে পানি দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ওয়াটারটা এখানে ভার্ব, মনে রাখবেন ভার্ব ছাড়া কখনোই ইংলিশ সেন্টেন্স হয় না। সাবজেক্ট নাও থাকতে পারে, বাট ভার্ব অবশ্যই লাগবে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্টে উজ্জ্ব আছে। ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, তাহলে ওয়াটার শব্দটা কি? ভার্ব। তাহলে 4 নম্বর বাক্যে যে শব্দ নাউন ছিল 5 নম্বর বাক্যে একই ওয়ার্ড হয়ে গেছে ভার্ব। হেয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। কেউ বলতে পারেন ওই মাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে দ্যাট হেয়ার ইজ মাই স্কুল, ওই মাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা কেউ বলতে পারবেন? মাই না। এ দেখেন মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো দেখলেই বলেন অনেকে প্রোনাউন। এটা প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। প্রোনাউন কাকে বলে? যেটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। প্রোনাউন একটা বাক্যে শুরুতে থাকে সাবজেক্টের স্থানে, অথবা শেষে থাকে অবজেক্টের স্থানে। প্রোনাউন কখনো কারো ঘাড়ের উপর ওঠে না। এই মাই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ওই স্কুলের ঘাড়ের উপর বসছে ওইটা। এটা এখানে স্কুল, আমার স্কুল, এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবেন মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, এগুলোকে যারা প্রোনাউন হিসেবে চেনেন বা জানেন, এগুলো কখনোই প্রোনাউন না। এদের পরে একটা ওয়ার্ড বসে, একটা নাউন বসে, এটা অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ড গুলো অন্য একটা নাউনকে মডিফাই করে। প্রোনাউন কাউকে মডিফাই করে না, প্রোনাউন একা বসে, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। এখানে অনেক ফাংশন আছে, কেমন জানেন? আমি একটু 1 মিনিট একটু দেখাই জিনিসটা। এই দেখেন, মনে করেন দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এই মাই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এই মাই শব্দটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ওই পেনকে মডিফাই করছে। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, দিস পেন ইজ মাইন, এই যে মাইনটা লিখলাম না, এইটা একটা প্রোনাউন, এইটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এর মানে হচ্ছে এই কলমটি আমার। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। অর্থাৎ এটা প্রোনাউন। প্রোনাউনের পরে ফুল স্টপ বসে, বা প্রোনাউন শুরুতে থাকলে তারপরে ভার্ব বসে। প্রোনাউন কখনো অন্য একটা নাউনকে মডিফাই করে না, নাউনের ঘাড়ের উপর ওঠে না। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, নাউনকে উঠাই দিয়ে বসে। আর দিস ইজ মাই পেন, এটা আমার কলম। ওই মাই শব্দটা পেনকে মডিফাই করে, এটাকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলোরও অনেক ক্লাস আছে, আমি দেখাবো। সো এরপর দেখেন, হি ইজ আ স্কুল বয়। দেখেন হেয়ার ইজ মাই স্কুল, মাইটা অ্যাডজেক্টিভ হলেও স্কুলটা তো নাউন। বাট 7 নম্বর বাক্যে আবার দেখেন, হি ইজ আ স্কুল বয়, এর মানে হচ্ছে সে একজন স্কুলে পড়ুয়া বালক। এইখানে এই স্কুল শব্দটা আবার কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওই বয়কে মডিফাই করছে, যে বয় স্কুল বয়। দেখছেন? তার মানে 6 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, একই ওয়ার্ড, একই স্পেলিং, জাস্ট পজিশন চেঞ্জ হওয়ার কারণে 7 নম্বর বাক্যে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। দেখেন টক মানে কি? কথা বলা। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। তাহলে 8 নম্বর বাক্যে যে টকটা, সেটা সাবজেক্টের পরে আছে, সেটা কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন দিচ্ছে, ওইটা মেইন ভার্ব। বাট 9 নম্বর বাক্যে মেইন ভার্ব কিন্তু হ্যাভ। ওইখানে যে টকটা আছে ওইটা একটা নাউন, জাস্ট একটা কথা আছে, এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। আই ওয়াচড, আমি দেখেছিলাম, আর শো লাস্ট নাইট। শো মি ইউর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। দেখেন 10 নম্বর বাক্যে যে শোটা, সেটা একটা নাউন, সেটা কোনো সিনেমা শো হতে পারে, টিভি শো হতে পারে, একই ওয়ার্ড, একই স্পেলিং। 11 নম্বর বাক্যে কিন্তু ভার্ব, দেখানো। শো মি ইউর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। হি লিভস ইন চিটাগাং। দেখেন এখানে ইন শব্দটা কি বলেন তো? প্রেপোজিশন। আমরা জানি অ্যাট, ইন, অন, এগুলো প্রেপোজিশন। কিন্তু প্রেপোজিশনের একটা ডেফিনেশন আছে।
প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রেপজিশন যদি হতে হয় অবশ্যই পূর্বে অবস্থান হতে হবে। কার পূর্বে? নাউন বা প্রোনাউন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকেই মূলত প্রেপজিশন বলে। সো এখানে হি লিভস ইন চিটাগাং, ওই ইনটা কিন্তু একটা প্রেপজিশন। বাট 13 নম্বর বাক্যে দেখেন কাম ইন, ভিতরে আসো। এই কাম শব্দটা কি জানেন? এটা ভার্ব, আসা, ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ওই ইন শব্দটা ওটা কোনো প্রেপজিশন না, কারণ ওটা কোনো নাউনের আগে বসেনি, কোনো প্রোনাউনের আগে বসেনি। ইনের পর একটা ফুল স্টপ আছে, ইন মানে ভিতরে। কোথায় আসবো? ভিতরে। ইন এটা একটা অ্যাডভার্ব। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অ্যাট, ইন, অন এগুলোকে দেখলেই তো আমরা মনে করি প্রেপজিশন। প্রেপজিশন তখনই হবে যখন সেটা নাউন বা প্রোনাউনের আগে বসবে। বাট যদি একা বসে তারপরে ফুল স্টপ বসে, ওটা অ্যাডভার্ব। কোথায় আসো? ভিতরে আসো। কোথায় যাও? বাড়ি যাও। সো বিষয়টা হচ্ছে এগুলো চেঞ্জ হয়, এই চেঞ্জিংটা বুঝতে হবে। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। দেখেন এখানে মেইন ভার্ব ডিসলাইক, এই ক্রাইং শব্দটা একটা জেরান, পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা নাউন, জাস্ট কান্না। আবার 15 নম্বর বাক্যে দেখেন একই শব্দ, আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম, একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল। এখানে এই যে বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটা, বেবিকে মডিফাই করছে কে? ক্রাইং শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে মেইন ভার্ব স, পাস্ট টেন্স, বাট ক্রাইং শব্দটা বেবির অবস্থা বর্ণনা করছে, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডজেক্টিভ। তাহলে 15 নম্বর বাক্যে যে ক্রাইংটা অ্যাডজেক্টিভ, 14 নম্বর বাক্যে সেটা নাউন, 13 নম্বর বাক্যে যে ইনটা অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে সেটা প্রেপোজিশন, 11 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা, যে শোটা ভার্ব, 10 নম্বর বাক্যে সেটা নাউন, 9 নম্বর বাক্যে যে টকটা নাউন, 8 নম্বর বাক্যে সেটা ভার্ব, 7 নম্বর বাক্যে যে স্কুলটা অ্যাডজেক্টিভ, 6 নম্বর বাক্যে সেটা নাউন, 5 নম্বর বাক্যে যে ওয়াটারটা ভার্ব, 4 নম্বর বাক্যে সেটা নাউন, 3 নম্বর বাক্যে যে হাউসটা নাউন, 2 নম্বর বাক্যে সেটা অ্যাডভার্ব। সেইভাবে পরিবর্তন হয়। এই পরিবর্তন যে ধরতে পারবে, এই পরিবর্তন যে আইডেন্টিফাই করতে পারবে, সে ইংলিশের ফাউন্ডেশনটা বুঝতে পারবে। এই ভাষাটা আসলে কি, এই ভাষার ভিতরে সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ডের সাথে অন্য কোন ওয়ার্ড কানেক্টেড। সো এইটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? একদিনে হয়তো শেখা যায় না, বাট গুরুত্বটা কি বুঝতে পারছেন যে পার্টস অফ স্পিচের গুরুত্ব কতটা এই জায়গাটাতে? হ্যাঁ, আমাদের এটা শেখা দরকার। এটা এটা আমাদের জানতে হবে, এটা আমাদের নিতে হবে। আচ্ছা, এবার Sir, if you take a আমি আরো দেখাবো অনেক কিছু দিব আপনাদেরকে, অনেক ম্যাটেরিয়ালস দিব এটা নিয়ে। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন, ক্লাসগুলো করতে থাকেন। এরপর আমি আরেকটু সামনের দিকে আসি। এই পার্টস অফ স্পিচকে ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে কিভাবে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এইটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, বাট গত ক্লাসে তো আর পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আলোচনা করিনি। দেখেন কতগুলো কথা আমি আজকে বললাম এখানে, জানি না আপনারা কতগুলো নিতে পারছেন, কারণ গ্রামাটিক্যাল ক্লাস এগুলো অনেক কঠিন, অনেক হার্ড মনে হয়, বাট কেউ আপনাকে এভাবে গ্রামার দেখাবে না। আপনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি আরো 10 জন টিচারের কাছে যান, আপনি 10,000 টাকা দিয়ে বিসিএস এর কোচিং এ ভর্তি হন, 20,000 টাকা দিয়ে আইএলটিএস এ ভর্তি হন, আপনি যাই শেখেন না কেন, এই বেসিক ফাংশন গুলো যদি আপনি না জানেন, আপনি ভাষার ডেভেলপমেন্ট পাবেন না। আর এগুলো কেউ সচরাচর ওইভাবে দেখায়ও না। অনেকে জানলেও আরেকজনকে বোঝানোর ক্ষমতা, সক্ষমতা কতজনের থাকে? আমি যদি আপনাকে এরকম পড়াতাম, এগুলো পড়াতে গেলেও কষ্ট হয়, টাইম লাগে। আমি যদি আপনাকে এই পড়াতাম, কি দেখেন তো, এই যে আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশ রুল 82, এইবল টু। যেমন তুমি কিভাবে কাজটি করতে পারবে, হাউ উইল ইউ এবল টু ডু দা ওয়ার্ক। তাহলে আমি একটা করলাম, বাকিগুলো আপনারা করেন। তুমি কখন করতে পারবে, হোয়েন উইল ইউ এবল টু ডু দা ওয়ার্ক। আমি যদি এগুলো করাতাম, হয়তো এগুলো অনেকে এনজয় করতে ভাবতো, বা কত সুন্দর স্পোকেন ইংলিশ শিখছি, কত সুন্দর, খুব ভালো ভালো স্ট্রাকচার, নতুন নতুন স্ট্রাকচার শিখছি, আমি হয়তো সেন্টেন্স করতে পারবো। হ্যাভিং আ হার্ড টাইম। বিশ্বাস করেন, অনেক টিচার এগুলো শেখায়, অনেকে এগুলো শেখে খুব আগ্রহ নিয়ে দেখে। এগুলো যদি আমি পড়াতাম, আমার কিন্তু ব্রেইনে এতটা প্রেসার পড়তো না, আমার এরকম ভাবে টাইপ করতে হতো না। জাস্ট আমি আমার মতো বলে দিতাম, আপনি দেখতেন, হয়তো লিখতেন, আপনি দু একটা লিখে দেখাতেন। বাট এইখান থেকে এই ধরনের ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে, ট্রেনে এই ইংলিশ বলতে হয়, বাসে এই ইংলিশ বলতে হয়, ঘরে বসে কিচেনে এই ইংলিশ বলতে হয়, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, হ্যাভ এ নাইস ডে, সি ইউ, গুড বাই। হ্যাঁ, আপনি দ্রুত এক্সপার্ট হতে পারবেন। সম্ভব? এই ধরনের রুলস আর স্ট্রাকচার শিখে আপনি কত শিখবেন? এগুলো দিয়ে কি ভাষার ডেভেলপমেন্ট সম্ভব? এগুলো যারা শেখায় বা যারা শেখে, তারা নির্দিষ্ট একটা জায়গায় আটকে যায়, নিজের মতো করে কিছু বের করতে পারে না, নিজের মতো করে প্র্যাকটিক্যাল ওয়েতে প্রেজেন্টেশন দিতে পারে না। বাট আমি যাদেরকে শেখাই, হয়তো আমার ক্লাসগুলো একটু কঠিন মনে হতে পারে, হার্ড মনে হতে পারে, বাট আমার স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে। মাদারীপুর আছে, সিলেট আছে, চিটাগাং এ আছে,
আমার আমার কাছ থেকে পড়ে, আমার কোর্সের ম্যাটেরিয়ালস নিয়ে, আমার কোর্সের ডিজাইন ফলো করে, তারপর আমি এমন ভাবে শেখাই আপনি আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন এই ভাষাটা। এটার জন্য আমি আপনাকে টাকা দিতে বলছি না, আপনি ফ্রি ক্লাসগুলো করে যান। যদি বেটার কিছু না পান, আপনারা অনেকে হয়তো বিভিন্ন জায়গায় ইংলিশের পেইড কোর্স করেন, এটা অফলাইন হোক বা অনলাইন হোক, কোথায় করেন কার কাছে আমি জানতে চাচ্ছি না, সেই ক্লাসগুলো করবেন। আর আমি যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এটাও তো একটা কোর্সের মতো করে নিচ্ছি, লাস্ট পর্যন্ত করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন কি পেলেন কি শিখলেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ভাষার জন্য ভাষাকে প্র্যাকটিক্যালি শিখতে হয়। এই যে পার্টস অফ স্পিচের কথা বলছি, এই যে ফাংশন গুলো দেখালাম, এই যে জেরান ইনফিনিটিভ পার্টিসিপলের বিষয়গুলো বললাম, সব কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে লিখে লিখে দেখালাম। আমি গতানুগতিক কোনো মুখস্থ করা রুলস বা শিট দেখাইনি, সব দেখেন আমি এখানে লিখছি, কারণ আমি আমার মতো করে নিজের মতো করে লিখে লিখে দেখাতে পড়াতে আমি ভালোবাসি বা পছন্দ করি। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমি কোথায় আসবো বলছিলাম, আহ এই জায়গাটাতে আমি আপনাকে ফার্স্টে বলছি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। দেখেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে কিভাবে বড় করা যায়, কিভাবে লং করা যায়। যেমন এখানে যে বাক্যগুলো আপনারা দেখছেন, আই ইট রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়। আমরা সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে, শিখতে বা প্র্যাকটিস করতে অভ্যস্ত। তো আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারবো না, লং করতে পারবো না, বাক্যের ভিতর কি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবো না? অবশ্যই পারবো। সেটা কিভাবে সম্ভব? এই পার্টস অফ স্পিচের ব্যবহার করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। আমি এটা গত ক্লাসে দেখাইছিলাম, আজকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে একটু মনোযোগ দেন। আমরা কিভাবে প্র্যাকটিস করি? আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল। বাট না, আমরা একটা বাক্যকে বড় করতে পারি, লং করতে পারি। এই দেখেন, জাস্ট একটা হেডলাইন দেন, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। কিভাবে আমরা ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্যে পরিণত করতে পারি। এখানে আপনাকে জাস্ট 5টা স্টেপ ফলো করতে হবে। দেখেন কত ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি এটা। 5টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, ইউ নিড আ সাবজেক্ট। আপনার একটা সাবজেক্ট প্রয়োজন। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই হতে পারে, অথবা উই হতে পারে, অথবা ইউ হতে পারে, অথবা হি হতে পারে, অথবা শি হতে পারে, অথবা রহিম হতে পারে। এগুলোই, এর বাইরে তো আর কিছু না। এরপর কি? ইউ নিড আ ভার্ব। ভার্ব ইজ দ্য হার্ট অফ সেন্টেন্স। আমি যেটা আগেই বলছি, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। মনে করেন, ডু মানে করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা। হ্যাঁ, এগুলো তো ভার্ব, তাই না? ইট মানে খাওয়া, ইট মানে কি? খাওয়া। ড্রাইভ মানে কি? চালানো। ইনভাইট মানে কি? নিমন্ত্রণ করা। হ্যাঁ। বাই মানে কি? কেনা। হ্যাঁ। প্লে মানে কি? খেলা। তাহলে এই এই ধরনের ভার্ব হচ্ছে আমাদের বসাতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর স্টেপ কি জানেন? একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার অবজেক্টের প্রয়োজন। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? দেখেন, আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে যদি আপনি হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে পারেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। টু গেট অবজেক্ট, ask the question to the verb with what and whom to get object. নাম্বার 4, একটা সেন্টেন্সকে বড় করতে গেলে, লং করতে গেলে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে গেলে, এগেইন ask the question to the verb with how, where, when and why। এই ওয়ার্ডগুলো দ্বারা আপনাকে কোশ্চেন করতে হবে। তাহলে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে আপনি লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। স্টেপ 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার। দেখেন, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্স, যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, যারা একটা প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, কম্পোজিশন যারা লিখতে পারেন না, কিভাবে লিখবেন, কিভাবে রাইটিংটাকে আপনি ডেভেলপ করতে পারেন? আমি কি বলছিলাম, এটা গতকাল যারা ক্লাস করছিলেন মনে আছে? এই দেখেন, আই একটা সাবজেক্ট আমি নিলাম, আমার শেষ সাবজেক্ট নেওয়া শেষ। এবার একটা ভার্ব নিব, আই ইট, আমি খাই। কি খাই? হোয়াট। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করবেন। আই ইট রাইস, আমি ভাত খাই। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এবার আমি যদি বলি যে হাউ ডু আই ইট রাইস, এইটাকে এবার প্রশ্ন করব এই ওয়ার্ড গুলো দিয়ে। হাউ ডু আই ইট রাইস? আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই। আমার সেন্টেন্সটা কিন্তু একটু বড় হলো।
Where do I eat rice? I eat rice very slowly in my room. আমি আমার রুমে বসে ভাত খাই। আমার বাক্যটা কিন্তু আরেকটু বড় হলো। When do I eat rice? I eat rice very slowly in my room in the morning. আমি সকালবেলা ভাত খাই। Why do I eat rice? আপনি কেন ভাত খান? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই। টু গেট এনার্জি, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে, অথবা বলা যায় ফর গেটিং এনার্জি ইন মাই বডি। সো আমার বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। সারা জীবনে এটা একটা কমন সেন্টেন্স আমাদের, তাই না? আইট রাইস, আইট রাইস, আইট রাইস আমরা পড়ে আসি। বাট একটা সিম্পল সেন্টেন্স কি, এটা কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না। এক্সট্রা কোনো ভার্ব নেই, কোনো ক্লজ বা কিছু নেই। জাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে এই ভার্বটাকে, ইট মানে খাওয়া, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করার মাধ্যমে আমরা ছোট্ট একটা বাক্যকে অনেক বড় বাক্যে পরিণত করলাম। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসলাম। যে কোনো জায়গায় আপনি যদি এই রুলসটা, এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, আপনি যে কোনো সেন্টেন্সকে এভাবে লং করতে পারবেন। ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার। ইন মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য মর্নিং, অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, অ্যাডভার্ব অফ রিজন। এবং এই যে অর্ডারটা, এই অর্ডারটাই মেনটেন করতে হবে, তাহলে এটা কারেক্ট থাকবে গ্রামাটিক্যালি। আগে হাউ, তারপর ওয়ার, তারপর ওয়েন, দেন ওয়াই, এই অর্ডারটা মেনটেন করবেন। এইভাবে আমি বলছিলাম না, দেখেন, হি ড্রাইভস, সে চালায়। কি চালায়? হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এখানে আমি ফুল স্টপ বসাতে পারি। এইবার সে গাড়িটা কিভাবে চালায়, আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়, তাহলে এইটাকে কি বলছি আমি? এটাকে বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়িটা চালায়, ভালো কথা। কোথায় গাড়ি চালায়? আমি বললাম যে অন দা হাইওয়ে। হাইওয়ে, সে হাইওয়েতে গাড়ি চালায়, এটাকে কি বলছি? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। সে যে হাইওয়েতে সতর্কতার সাথে গাড়ি চালায়, ভালো কথা। সে কখন গাড়ি চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। আমি বললাম যে ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে সন্ধ্যাবেলায় সতর্কতার সাথে হাইওয়েতে গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? সে ওয়াই ডাজ হি ড্রাইভ এ কার, গাড়ি চালানোর কারণটা কি? টাকা উপার্জনের জন্য, টু আর্ন বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন ফর আর্নিং, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, মানি, টাকা আয় করার জন্য, টাকা উপার্জন করার জন্য সে গাড়ি চালায়। তাহলে কি লিখলাম? হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি অন দা হাইওয়ে। অন দা হাইওয়ে, হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি অন দা হাইওয়ে। এরপর কি? ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং, সন্ধ্যা বেলায়। টু আর্ন অর ফর আর্নিং মানি, টাকা উপার্জন করার জন্য সে গাড়ি চালায়। তো এইভাবে আপনারা কি করতে পারেন? যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারেন। মনে করেন হি একটা সাবজেক্ট, এবার আমি ভার্বটাকে যদি পরিবর্তন, মনে করেন বাই মানে কি? কেনা, পাস্ট ফর্ম লিখলাম। ভার্বের ফর্মের পরিবর্তন করলে কি হয়? বিও ইউ জিএসটি। টাইমের পরিবর্তন হচ্ছে হি বট, সে কিনেছিল। কি আপনার মনে যা আসে সিচুয়েশন অনুযায়ী আপনি বসাই দেন। আমি বললাম হি বট আ ল্যান্ড, সে একটা জমি কিনেছিল। এটা একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু। এবার সে কোথায় জমি কিনেছিল? এখন আমি যদি বলি হি বট আ ল্যান্ড, কিভাবে কিনেছিল? আমি বললাম যে হি বট আ ল্যান্ড টেকিং লোন। টেকিং লোন, লোন নিয়ে। ফ্রম ব্যাংক, ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে লোন নিয়ে সে একটা জমি কিনেছিল। হি বট আ ল্যান্ড টেকিং লোন ফ্রম ব্যাংক। এবার সে আহ, কিভাবে কিনেছিল, কোথায় কিনেছিল? আমি বললাম যে ইন ঢাকা, ঢাকাতে একটা জমি কিনেছিল। আমার প্লেসের আগে ইন বসবে। এরপর সে জমিটা কবে কিনেছিল? আমি বললাম যে 2 বছর আগে। 2 ইয়ার্স এগো। 2 ইয়ার্স এগো, সে 2 বছর আগে ঢাকাতে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল। এবার কেন কিনেছিল? টু বিল্ড an apartment, to build an apartment বা হাউস, যে কোনো কিছু আপনি আপনার মতো করে, আপনার মনে যা আসবে সিচুয়েশন অনুযায়ী ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে আপনি এইভাবে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার খুবই ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, একটা প্যারাগ্রাফ, একটা সিবি, একটা রিপোর্ট, একটা কম্পোজিশন লিখতে গেলে যারা পারেন না, ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যান, ওয়ার্ড ভোকাবুলারি জানা সত্ত্বেও ভোকাবুলারি জেনারেট করতে পারে না, ইভেন এই বিষয়গুলোকে কিন্তু স্পিকিং এও কাজে লাগানো যায়। আবারও বলছি, এগুলোকে স্পিকিং এও অ্যাপ্লাই করা যায় যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হন। আপনি এটাকে স্পিকিং এও ব্যবহার করতে পারবেন। আপনারা দেখেন, অনেকে বলেন আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, আপনি যদি আমার পেইড কোর্সের স্টুডেন্ট থাকতেন, আমি আপনাকে বলতাম 5টা সাবজেক্ট, 5টা নতুন ভার্ব নিয়ে নতুন 5টা সেন্টেন্স তৈরি করতে। সেখানে আপনার আমার হোমওয়ার্কের আলাদা গ্রুপ থাকে, আপনি আমাকে সাবমিট করলেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিলাম। এখানে যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো ফ্রি ক্লাস, এরা সবার জন্য উন্মুক্ত।
এখানে কে কোন জায়গা থেকে ক্লাস করছেন আমি চিনি না, আমি জানি না। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। বাট পেইড কোর্সে কি হয়, টু ওয়ে কমিউনিকেশন। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, প্রফেশনাল হতে গেলে, এক্সপার্ট হতে গেলে অবশ্যই টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন। আমি যত ভালো টিচার হই, যত ভালো ক্লাস দিই, আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন বা ইংলিশ শেখেন, আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ইংরেজি শিখতে থাকেন, কোনো লাভ হবে না যদি না আপনি নিজে প্র্যাকটিস করেন। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনার নিজের মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনি যদি নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট না করেন। এ দেখেন, আমার বর্তমানে 84তম পেইড ব্যাচ রানিং আছে। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি না, আমার 11 তারিখ থেকে 85তম ব্যাচ শুরু হবে। আমি বলছি আপনাদের যে আমার এই কোর্সের কোর্স ফি 2000 টাকা। একটা ক্লাস করে, গতকাল ক্লাস করে আপনারা প্রায় এখানে 22 জনের মতো ভর্তি হয়েছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস থাকলে, কতটা ভরসা থাকলে, জাস্ট একদিন, গতকালে আমি এই নতুন ব্যাচের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম। 22 জন আমার পেইড কোর্সে এনরোল করেছেন, যেটা 11 তারিখ থেকে শুরু হবে। এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, আমি একটু পরে আমার পেইড ব্যাচের ক্লাস শুরু করবো, আর 15 মিনিট পরে। আর 15 মিনিটের মতো আপনাদের আমি ক্লাস নিব। যখন আমি পেইড ব্যাচের ক্লাস শুরু করব, দেখেন ওদের পড়াটা কি দিয়েছে, আমি আমার হোয়াটসঅ্যাপে দেখাই দিব। দেখেন, এই জায়গাটা একটু দেখেন, পেইড ব্যাচ 84। দেখেন এই যে, এটা হচ্ছে 84। আমি এখানে ওদের নোটিশ দিয়েছি যে আজ রাত 10টা 30-এ আপনাদের ক্লাস হবে। এবং এই যে 10টা 30-এ ক্লাস হবে, ওদেরকে দেওয়া আছে প্রেজেন্টেশন টপিক, মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে, মেমোরেবল ইনসিডেন্ট, আর হচ্ছে কি মাই ফিউচার ক্যারিয়ার প্ল্যান। এবং এইগুলোর উপর কিভাবে কোন টেন্স মেনটেন করে প্রেজেন্টেশন দিতে হবে সেটা বলা আছে। ইভেন ওরা অনেকেই কনভারসেশন গ্রুপে এগুলো প্র্যাকটিস করছে, এই যে কনভারসেশন গ্রুপে তারা পাঠিয়েছে। তাহলে এইটা এখন আমি যখন ওদের লাইভ ক্লাস নিব, ওরা আমার সামনে স্পিকিং করবে, সেখানে যে ভুলটা হবে আমি সেই ভুলটা ওদেরকে ধরাই দিব। তো এইভাবে যদি টু ওয়ে কমিউনিকেশনে না আসা যায়, ভাষার ডেভেলপমেন্ট কি আসে? আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন তো। আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেখানে আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন। তো এই হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। অনেকে বলে আপনি তো ফ্রি ক্লাস নিচ্ছেন, ভালো বোঝাচ্ছেন, তাহলে আপনি পেইড কোর্স নেন। পার্থক্য কি? পার্থক্য এইটাই, যারা প্রফেশনাল হতে চায়, যারা এক্সপার্ট হতে চায় এবং টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চায়, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনি আপনার মুখ থেকে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। কারণ আমি প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করাচ্ছি সেখানে। তো প্র্যাকটিসের ভিতরে যদি কেউ থাকে, উইদিন 1 মান্থ হি ক্যান বি এবল টু স্পিক ইন ইংলিশ। 1 মাসের ভিতর সে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। এটা কঠিন কোনো কিছু না। তো যাই হোক, দেখেন আমি যেটা বলছি, এই যে মেথডটা দেখালাম যে হাউ ক্যান ইউ মেক লং সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স, এই মেথডটা ফলো করেই আমরা একটা বাংলা সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আমি এটাও আগে আপনাদেরকে আমি দেখিয়েছি, অনেকে হয়তো এটা ক্লাস করেছেন। যেমন মনে করেন আমি একটা বাংলা বাক্য লিখছি, সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল। জন্মদিনটি উদযাপন করার জন্য। দেখেন, অনেক বড় একটা বাংলা বাক্য আমি এখানে লিখলাম। এই যে বাংলা বাক্যটা লিখলাম, আমি যদি আপনাকে বলি এটা ট্রান্সলেট করেন তো, অনেকে করতে পারে না, ঘাবড়ে যায়, গায়ে জ্বর চলে আসে, ভাবে কি যে কিভাবে করবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোনটার পর কোনটা বসাবো আমি ইংলিশ করতে গেলে। বাট এই যে মেথডটা আমি দেখালাম না, যে ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট, দেন ভার্ব, দেন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট এন্ড হুম, দেন এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, এন্ড প্রোভাইড দ্য অ্যান্সার। এই ওয়েটা ফলো করেই আপনি এই ধরনের বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবেন। কেমন সেটা? সাবজেক্ট কি এখানে বলেন তো? সে, অর্থাৎ হি। এবার ভার্ব বসান, সাবজেক্ট হচ্ছে হি, এবার ভার্ব কি? ভার্ব কোনটা দেখেন, ভার্ব হচ্ছে এইটা, নিমন্ত্রণ করেছিল। এই শব্দটা ভার্ব। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হয়। নিমন্ত্রণ করে ইংরেজি কি? ইনভাইট করা, INVITE। তাহলে হি ইনভাইটেড হবে, হি ইনভাইটেড মি। সে আমাকে নিমন্ত্রণ করেছিল, হি ইনভাইটেড মি। সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার কি বসাবো? এবার হাউ দিয়ে প্রশ্ন করব, কিভাবে নিমন্ত্রণ করেছিল। এখানে হুম, হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করতে হবে। তো হুম কাকে? আমাকে। এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে বা ব্যক্তিবাচক অবজেক্ট। এবার আহ, কিভাবে করেছিল? ভেরি পলাইটলি, হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি। ইনভাইটেড মি ভেরি পলাইটলি, সে আমাকে
ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল। এরপর কোথায় কোথায় করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে, টু হিজ ডটার্স বার্থডে পার্টি। তাহলে আগে আমি হাউ দিয়ে কোশ্চেন করলাম, এরপর ওয়্যার দিয়ে কোশ্চেন করলাম। এবার কখন করেছিল? গতকাল সন্ধ্যায়। তাহলে ইন দা ইভিনিং ইয়েস্টারডে, ইন দা ইভিনিং ইয়েস্টারডে। কেন করেছিল? জন্মদিনটি উদযাপন করার জন্য, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, জন্মদিনটি উদযাপন করার জন্য, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। সো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এই সেম মেথড ফলো করে ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই এই WH ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করে যে কোনো বাংলা বাক্যকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়, ইংলিশে ট্রান্সলেট করা যায়। এছাড়া ট্রান্সলেশনের আরেকটু ডিটেলস পার্ট আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আর জাস্ট 10টা মিনিট একটু আপনারা আমার সাথে থাকেন, আর 10 মিনিটের মতো আমি টাইম নিব আপনাদের এখানে যে সেন্টেন্স ট্রান্সলেশনের এছাড়াও আসল যে নিয়মটা সেটা আসলে কি বা কিভাবে করতে হয় এটা একটু আপনারা দেখেন। আর আগে থেকে বলে রাখি, আগামীকালও সেম টাইমে, অর্থাৎ রাত 9টায় আপনারা থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আজকের ক্লাসটা অনেকটা গ্রামার এবং রাইটিং রিলেটেড হলেও আগামীকাল কিন্তু স্পিকিং রিলেটেড ক্লাস হবে, স্পোকেন ইংলিশের উপর ক্লাস নিব। তো প্রত্যেকে জয়েন করবেন টাইমলি। আরেকটা কথা হচ্ছে কি, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, এই মাসের 11 তারিখ থেকে সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। যারা এর আগে ফ্রি ক্লাস করেছেন, ভর্তি হতে পারেননি, যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, যে কোনো বয়সের যে কেউ আপনারা ভর্তি হতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ডিরেক্টলি কল করবেন, নাম্বার দেওয়া থাকবে। এটার কোর্স ফি 2000 টাকা। আবারও বলছি, 2000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি আপনি কমপ্লিট করতে না পারেন, এর থেকেও যদি বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন। যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন ততদিন আপনি এখানে থাকতে পারবেন। এই মাসের 11 তারিখ অর্থাৎ আগামী শনিবার রাত 9টা থেকে নতুন ব্যাচ শুরু হবে। যে কেউ করতে পারবেন, যে কোনো বয়সের। কোর্সটাকে সেইভাবেই ডিজাইন করা এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস নেওয়া হবে। টোটাল পেইড কোর্সে 70টা ক্লাস থাকবে, দ্যাট ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর, যেটা ধারাবাহিকভাবে করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। 2000 টাকা কোর্স ফি, একবারে দিলে আপনি ফুল অ্যাক্সেস পাবেন ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস সবকিছু। যারা পারবেন একবারে পরিশোধ করবেন, যদি না পারেন এই সুযোগটাও আমি রাখি, আপনি 1000 টাকা দিয়েও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন, সেখানেও কোনো সমস্যা নেই। বাকি 1000 টাকা 1 মাসের ভিতর পরিশোধ করতে হবে। 09973569557, 09386899196 এই দুইটা নাম্বারে আপনারা আমার সাথে ডিরেক্টলি কলে কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ভর্তি হতে পারবেন যদি ভর্তি হতে চান। সম্পূর্ণ নতুন ব্যাচ 11 তারিখ থেকে শুরু হবে, শনিবার রাত 9টা থেকে। ক্লাস টাইম থাকবে রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা, শনি, সোম, বুধ, শুক্র, সপ্তাহে 4 দিন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস PDF ফাইল পাবেন, অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে দেখে নিতে পারবেন। কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, যারা ভর্তি হবেন আপনাকে ID কার্ড দেওয়া হবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে এরকম যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। সো একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু করতে পারবেন। আমি এই 84তম ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি, নতুন ব্যাচ 85তম ব্যাচ শুরু হবে। আর যারা ফ্রি ক্লাস করছেন ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করেন। যদি মনে করেন আমি এক্সপার্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা টিচারের অধীনে থেকে ধারাবাহিকভাবে সঠিক গাইডলাইন ফলো করে এগোতে চাই, তারা পেইড কোর্সে আসতে পারেন। এটাই। এরপর দেখেন, বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন। দেখেন কি বলছে, যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না? আমি এটা দেখালাম এতক্ষণ ধরে। রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি বিশেষ ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। যেমন দেখেন কি বলছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি, প্রথমেই সাবজেক্ট বের করতে হবে। যে কোনো বাংলা বাক্যকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনার ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্ট বের করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। কি বললাম? কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, অর্থাৎ ওই সাবজেক্টটা কি করছে। যেমন রিপন ফুটবল খেলছে, তাহলে কে খেলছে? রিপন, এটা সাবজেক্ট। কি করছে? খেলছে। তো যদি প্রশ্ন করে রিপন কি করছে? খেলছে। অবজেক্ট বের করতে হবে কি করে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। আর অবজেক্ট যদি না থাকে বাকি অংশ অ্যাডভার্ব। এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম না, এটা আপনাদের কাছে মানে অনেক ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা। দেখেন
এই যে একটা বাক্য কত সহজে ট্রান্সলেট করা যায়। দেশের উন্নয়নের, এগুলো কিন্তু নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, এগুলো বিভিন্ন বিসিএস, ব্যাংকস অফ অ্যাডমিশন টেস্ট সহ কম্পিটিটিভ এক্সামে এই ধরনের বাক্য এসে থাকে, সেগুলোই কিন্তু এখানে দেওয়া। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। এখন এই বাক্যগুলোকে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? ট্রান্সলেট করার কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক আছে। টেকনিকগুলো কি জানেন? এক নাম্বার হচ্ছে, মনে রাখবেন ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে, বাংলায় ভার্ব লাস্টে থাকে। প্রতিটা বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে। আবারও বলছি, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে। ইংলিশে সেই ভার্বটাকে সাবজেক্টের পরে বসাতে হয়, ইংলিশে সেই ভার্বটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। এটা আগে মনে রাখবেন। এবার ওই ভার্বটাকে আপনি প্রশ্ন করেন যে কারা কাজ করছে, কারা কারা, এখানে সাবজেক্ট কি? নারীরা। তাহলে সাবজেক্ট কি হবে? উইমেন। WOMEN যদি প্লুরাল বোঝায়, এই যে নারীরা, তাহলে উচ্চারণটা কিন্তু উইমেন। ঠিক আছে? এবার রাখছে, সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব বসাতে হয়। এই ভার্বটা সঠিক টেন্স দেখে বসাতে হবে, বাংলা বাক্য দেখে আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। আমি যদি বলি রাখে, তাহলে প্রেজেন্ট সিম্পল। রাখছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। উইমেন আর কিপিং, সাবজেক্টটা প্লুরাল যেহেতু, KEEPING, অর্থাৎ নারীরা রাখছে। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম না, মনে রাখবেন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যে কোনো বাংলা বাক্যকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করতে চান, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন, এবং ফ্রেজ ধরে ধরে। বাংলায় ফ্রেজ ধরতে পারেন? মনে করেন এই যে একটা বাংলা বাক্য না, এই বাক্যের ভিতরে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, বাংলায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়। যেমন দেশের উন্নয়নের, এই যে দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, প্রতিটি ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ড কানেক্টেড, নারীরা এই ওয়ার্ডটা একা বসছে, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, রাখছে কথাটা একা বসছে। তাহলে এইভাবে এই যে এক গুচ্ছ ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব। তাহলে বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে সেই ভার্বটাকে সাবজেক্টের পরে বসাতে হবে সঠিক টেন্স ধরে। উইমেন আর কিপিং, নারীরা রাখছে। এবার কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, তাহলে দেয়ার সাইন, তাদের স্বাক্ষর। তাহলে কি হবে? দেয়ার SI, দেয়ার সাইন। এবার কি? দেয়ার সাইন। এবার হচ্ছে যোগ্যতা ও দক্ষতা, তাই না? অফ স্কিল, SKILL, and কোয়ালিফিকেশন, স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এবার কোথায়? প্রতিটি ক্ষেত্রে। বাংলা বাক্যের, আবারও বলছি, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। এর পরের ওয়ার্ডটা কি আছে? প্রতিটি ক্ষেত্রে। এটা একটা প্লেস কে ইন্ডিকেট করছে, ক্ষেত্রে। এরকম প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করলে ইন প্রেপোজিশন বসে, ইন এভরি সেক্টর, প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর। এবার কি? দেশের উন্নয়নের, এই কথাটার জন্য আপনাকে লিখতে হবে এইভাবে, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। কিভাবে? অফ দ্য কান্ট্রিজ, দেশের, কান্ট্রিজ উন্নয়নের, ডেভেলপমেন্ট। দেখেন তো টোটাল বাক্যটা কি লিখলাম? উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে কি বলছি? বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার নিয়ম কি? প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে হবে, এবং এটা সঠিক টেন্স মেনটেন করে বসাতে হবে। তারপর বাংলা বাক্যের লাস্টে থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহারটা জানতে হবে, এটা আমি আলাদা একটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং এইখানে দেখেন একদম ভেঙে ভেঙে এই সেন্টেন্স গুলো কিভাবে ট্রান্সলেট হলো সেটা দেওয়া আছে। এই PDF গুলো কত সুন্দরভাবে সাজানো, ক্যান ইউ ইমাজিন দ্যাট? সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন, কে রাখছে? নারীরা। কি করছে? রাখছে। অবজেক্ট হচ্ছে কি? কি করছে তারা? রাখছে কি? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, দেয়ার স্কিল অফ সাইন অ্যান্ড কোয়ালিফিকেশন। তাহলে এক্সটেনশনে কি আসতেছে? প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর। এটা কি বলেন তো? এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়াল। দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে টোটাল সেন্টেন্সটা হচ্ছে এই, যে উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এখানে অনেকগুলো আছে, আমি আপনাদের পরবর্তীতে দেখাবো, আমার হাতে আজকে আর টাইম নাই। আমাকে ক্লাস নিতে হবে, পেইড কোর্সের ক্লাস, 84তম ব্যাচের। আমি 10:30টায় দিয়েছিলাম, ওদের ক্লাস মতো 10টায় নেই, বাট আপনাদের এই ফ্রি ক্লাস নেওয়ার জন্য 30 মিনিট পিছাই দিছি। এরপরে যদি লেট হয়ে যায় তাহলে প্রবলেম, লেট করা যাবে না। তো আপনারা, যেটা আমি বলছি, যদি কেউ পেইড কোর্স করতে চান, যদি কেউ প্রফেশনাল হতে চান, যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বুঝতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন, যদি এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে,
যদি মনে করেন আমি আইএলটিএস এক্সাম দিব সামনে, আইএলটিএস এর প্রিপারেশন হিসেবেও এটা খুবই ইফেক্টিভ একটা কোর্স হবে আপনার। কেন বলছি জানেন? এখানে আমি ধারাবাহিকতা মেনটেন করি। ইংরেজি ভাষা শিখতে গেলে আপনাকে সিকোয়েন্স এবং ধারাবাহিকতা বুঝতে হবে, আমি শুরুটা কোথায় করব, শেষটা কোথায় হবে। এখানে ফার্স্টে 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এগুলো কম্পালসারি গ্রামার টপিক, যেগুলো আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট আনবে। ইনস্ট্যান্টলি একটা ভাইবা ফেস করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, যে কোনো জায়গায় নিজের মতো করে আপনি কিছু বলতে পারবেন বা লিখতে পারবেন। এরপর 30টা স্পোকেনের ক্লাসে কি থাকবে, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা যা দরকার সেগুলো এখান থেকে করব। 10টা ক্লাস থাকবে রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এবং লাস্টের 20টা ক্লাস থাকবে, যেটা আমি বারবার বলছি, প্র্যাকটিস না হলে কখনোই ভাষা ডেভেলপমেন্ট আসে না। প্রতিদিন এই ক্লাসে বসেই আপনাকে কনভারসেশন, ট্রান্সলেশন এবং একটা করে প্রেজেন্টেশন। এখানে কি হবে, আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিকের সার্টেন কিছু কোশ্চেন থাকবে, তার এগেইনস্টে কিছু অ্যান্সার থাকবে। সেই অ্যান্সারটা আমি আপনাকে বুঝাই দিব রিডিং করে, রিডিং অ্যানালাইসিস করব, যে এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোন টেন্সে বাক্যটা লেখা আছে। আপনি যখন প্রেজেন্টেশন দিবেন কিভাবে দিবেন, কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্স কিভাবে শেয়ার করবেন, তার উপর যখন আপনি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন, স্পিকিং করবেন ক্লাসে, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এইভাবেই তো ডেভেলপমেন্টটা আসে। এবং এটা আসলে আসে কিনা, এটা আমি করবো কিনা, এই ফ্রি ক্লাসগুলো করে যান, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমি এখন পেইড ক্লাস নেবো, এখানেও আজকে স্পিকিং এর ক্লাস থাকবে। তো যদি কেউ করতে চান তা জানাবেন, আপনারা এই 2টা নাম্বারে নক দিয়েন হোয়াটসঅ্যাপে। এই নাম্বারে সেন্ড মানি করে, এই 2টা নাম্বারে বিকাশ বা নগদ আছে, সেন্ড মানি করে লাস্ট ডিজিট এই নাম্বারে পাঠাই দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আগামী শনিবার থেকে পেইড কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। রাত 9টা থেকে 10টা ক্লাস টাইম থাকবে, একদম সম্পূর্ণ নতুন ব্যাচ। শনি, সোম, বুধ, শুক্র সপ্তাহে 4 দিন ক্লাস হবে। 3 মাসের কোর্স, বাট 3 মাস না, আপনার টোটাল কোর্স ফি 2,000 টাকা। এটা কমপ্লিট থাকলে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। এছাড়া এই যা যা পড়ালাম, যা যা দেখছেন আপনারা, এগুলো সবই আমার লেখা একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটা, এটা কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এই যা যা পড়াচ্ছি, পিডিএফ, ডকুমেন্ট সবকিছু এই বইটাতে আছে। এটার প্রাইস 500 টাকা, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ অর্ডার করতে চান এটা করতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপে বা ওয়েবসাইট থেকে আপনারা বইটা অর্ডার করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, নাম্বার দিলে আমি পাঠিয়ে দিব। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনি রিসিভ করতে পারবেন। এটাও যদি কেউ নিতে চান তো নিতে পারেন। এটা নিয়ে আমি পরে এক সময় কথা বলবো ইন ডিটেলসে, ক্লাস নিতে গেলে এত কথা বলার সময় থাকে না। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কোনো কোশ্চেন যদি থাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, আল্লাহ হাফেজ। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে, না হলে আপনাদের সাথে আমি কথা বলতাম এখন লাইভে। ধন্যবাদ।